আজকে আমরা যে ক্লাসটা শুরু করছি সেটার নাম হচ্ছে বিটস। এটাও একটা লাইভ ক্লাস নয়, আমি জাস্ট ভিডিও রেকর্ড করে তোমাদের কাছে পাঠাচ্ছি। ভালো করে বুঝবে জিনিসটা। বিটসটা থিওরিটিক্যালি ভাবলে খুব ইজি এবং এখান থেকে সহজ সহজ কোশ্চেনই আসে, পুরোটাই কনসেপচুয়াল জায়গা, বাট ফিল করাটা একটু ডিফিকাল্ট। আমি চেষ্টা করব বিভিন্ন ভাবে তোমাদের কাছে ফিলটা দেওয়ার, যে অ্যাকচুয়ালি বিটস মানে কি। খুব সিম্পল থিং। আমরা সুপারপজিশন প্রিন্সিপাল যখন পড়েছিলাম, একদম আগের ভিডিও গিয়ে দেখো, তাতে তিনটে ফেনোমেনা লিখেছিলাম। নাম্বার 1 ফেনোমেনা ছিল ইন্টারফিয়ারেন্স, নাম্বার 2 ফেনোমেনা ছিল আমাদের সুপারপজিশন অফ ওয়েভস থেকে স্টেশনারি ওয়েভস, যেটা আগের দিন করলাম, আর নাম্বার 3 হচ্ছে আজকে বিটস। তো সেখানে দেখবে বিটস এর পয়েন্টে লেখা হয়েছিল কি ছিল, লিখে দিচ্ছি আমি তলায়। ছবি আমি এক্সপ্লেন করব, আগে আমি ছবি এঁকে নিয়েছি। ছবি আঁকতে টাইম লাগে, তার জন্য আগে ছবিটা এঁকে নিয়েছি, তারপরে তোমাদেরকে এক্সপ্লেন করব। তো সুপারপজিশন মানে আগে বোঝো। সুপারপজিশন ছিল, সরি, বিটস ছিল সুপারপজিশন of two sound waves but slightly different frequency। খুব ইম্পর্টেন্ট প্রথম কথা, ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি তো বোঝা গেছে, বাট স্লাইটলি ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি। স্লাইটলি ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি মানে ওদের মধ্যে ফ্রিকোয়েন্সি ডিফারেন্স 10-এর বেশি হবে না। 10-এর বেশি হলে সেটা আমরা শুনতে পাবো না, মানে অডিবল হবে না। কি শুনতে পাবো না সব বলবো, একটু ধৈর্য ধরো। মানে সহজ কথায় আবার বলছি, তাহলে আগে লিখে নি। আগে সুপারপজিশন কি হতে হবে, সেম স্লাইটলি ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি, স্লাইটলি ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি। তাহলে অলরেডি ডিফারেন্স হয়ে যাচ্ছে, ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি। কিসের ডিফারেন্স হয়ে যাচ্ছে? তোমাকে যদি কেউ বলে স্টেশনারি ওয়েভস এর সাথে ডিফারেন্স কি, ওখানে দেখবে সেম ফ্রিকোয়েন্সি ছিল, এখানে হয়ে গেল স্লাইটলি ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, তারপরে ছিল সেম স্পিড। দেখবে লেখা ছিল সেম স্পিড, সবারই ছিল। যদি সিমিলারিটিসও বলে, সেম স্পিড ইন্টারফিয়ারেন্সেও ছিল, সেম স্পিড স্টেশনারি ওয়েভসেও ছিল। এবার আরেকটা ডিফারেন্স আসছে, সেম ডাইরেকশন। ইন্টারফিয়ারেন্সও সেম ডাইরেকশন ছিল, ওটার সাথে এটা সেম। সুপারপজিশন মানে স্টেশনারি ওয়েভসে ওটা ডিফারেন্ট ডাইরেকশন ছিল। তো এই হলো সেই জায়গা, সেম ডাইরেকশনে যদি সুপারপোজ করে, তাহলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে বিটস। বিটস মানে কি, যে আওয়াজগুলো আমরা শুনি, ভালো করে শুনবে। বিটস মানে কি দেখো, প্রথমে আমি ধরো একটা টিউনিং ফর্কে আওয়াজ করলাম। টিউনিং ফর্ক দেখেছো, ত্রিশূলের মতো দেখতে হয়, এটাকে টিউনিং ফর্ক বলে। এখানে আঁকলাম, যদি ল্যাবে গিয়ে থাকো তাহলে দেখতে পাবে, আবার অনেকে নাও দেখতে পাবো। যাই হোক, টিউনিং ফর্ক, এটাকে বলে টিউনিং ফর্ক। এটা ত্রিশূলের মতো দেখতে হয় এরকম, বাট তিনটে নয়, দুটো ইয়ে থাকে। তো সেখানে একটা কিছু যদি তুমি হ্যামার দিয়ে আওয়াজ করো, মানে স্ট্রাইক করো, তাহলে একটা আওয়াজ পাবে। কিরকম? ধরো প্রথমে আমি স্ট্রাইক করলাম, স্ট্রাইক করলে যে আওয়াজটা পাবো সেটা ধরো এরকম, এরকম। পরে আরেকটা আওয়াজ করলে সে অন্য টিউনিং ফর্কে, প্রথম টিউনিং ফর্কের যা ফ্রিকোয়েন্সি, পরের টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি আলাদা। বা সেই ডিফারেন্সটা কতর মধ্যে থাকতে হবে? 10-এর মধ্যে থাকতে হবে। আমি এটা নিয়ে এক্সপ্লেন করবো একটু বাদে। 10-এর মধ্যে থাকতে হবে, আপাতত মনে রাখো। তাহলে ধরো প্রথমটাতে আওয়াজ করলাম, এরকম আওয়াজ হলো, শুনতে পাচ্ছ? পরেরটাতে করলাম, আওয়াজ হলো এরকম হলো। যেই দুটোকে আমি একসাথে করব, এবার আওয়াজটা এরকম ভাবে, এইটা, এটাকে বলা হয় বিটস। ফিল করানোর জন্য আমি রিয়েল ভিডিও দেখাচ্ছি, ভিডিও নয়, সাউন্ড শোনাচ্ছি। তোমরা আশা করবো বুঝতে পারবে, আওয়াজটা শুনবে তোমরা, এরকম টাইপের জিনিস হবে। দেখো, শোনো। এটা সেকেন্ডটা, এটা একসাথে হলো, এটাকে বিট বলে। বিট মানে জোরে আবার আসতে, জোরে আবার আসতে, তাড়াতাড়ি করলে, আসতে করলে আরেকবার। তাহলে আবার বলছি, প্রথমটা আওয়াজ করলাম, তারপরে আওয়াজ করলাম, আর যখন দুটোকে একসাথে করবো
লাইক দিস। ক্লিয়ার? তো আরেকবার হোক। ভালো করে শুনবে। প্রথমটা, এটা প্রথমটা, সেকেন্ডটা, দুটো একসাথে একসাথে। সো দিস ইজ কল্ড বিটস। আশা করব সবার ক্লিয়ার আইডিয়া হয়েছে যে বিটস মানে কি। তাহলে আবার বলছি, বিটস মানে যা দাঁড়ালো সেটা হচ্ছে, বিটস মানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে প্রথমে একটা যেটার ফ্রিকোয়েন্সি হবে সেটা আমি দেখিয়েছি সলিড লাইন দিয়ে। দেখো সলিড লাইন একটা, তার থেকে স্লাইটলি ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি দিয়েছি ডটেড লাইন দিয়ে। ভালো করে বোঝার চেষ্টা করো। তিনটে নাম দিয়েছি, বইতে ছবি আঁকা আছে। ছবি জেনারেলি আঁকতে দেয় না, যদি আঁকতে দেয় তাহলে এইভাবে আঁকতে হবে, টাইম লাগে। ভালো করে দেখো কিভাবে আঁকি। প্রথমে একটা সাইড এ আর একটা সাইড সি, মাঝখানে একটা পয়েন্ট হচ্ছে বি। আচ্ছা, সলিড লাইনটা হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি, মানে প্রথম টিউনিং ফর্কের আওয়াজ যেটা সেটা ওয়েভটা এরকম পেলাম, ফ্রিকোয়েন্সি এরকম এলো। পরেরটা হচ্ছে ডটেডটা। এবার ফলো করো, প্রথমটা আর পরেরটা প্রায় গায়ে গায়ে। দেখো নিচেরটা দেখো আস্তে বেশি একটু সরেছে, তারপরে দেখো আরো সরেছে, এটা কম্পেয়ারে দেখো আরো সরছে, এটা আরো বেশি সরেছে, এটাতে আরো সরেছে। এই পয়েন্টে বি তে প্রায় অপোজিটে পড়েছে, প্রায় অপোজিটে পড়েছে। আবার উল্টো, এবার কাছে আসবে, দেখো এটা একদম দূরে, আবার অপোজিটে প্রায়, এবার দেখো কাছে আসছে, এই দেখো আরো কাছে এসছে, এটার কম্পেয়ারে দেখো এটা অনেকটা কাছে এসছে, এটাতে দেখো আরো কাছে এলো, এটাতে দেখো এটার থেকে আরো কাছে এলো, প্রায় সেম জিনিস আবার রিপিট হয়ে গেল এইখানে। তাহলে সহজ কথায় প্রথমে দুটো প্রায় সেম ফেজে পড়ছে, মানে প্রায় এরকম, প্রায় এরকম হাত দুটো, এটা একটা ওয়েভের অ্যামপ্লিটিউড, এটা একটা অ্যামপ্লিটিউড, প্রায় এইভাবে। তাহলে রেজাল্ট্যান্ট ম্যাক্সিমাম দেখো সব থেকে বেশি হয়েছে। এটা প্রায় ম্যাক্সিমাম বাট একটু ঢুকেছে, মানে একটু অপোজিট ফেজে, একটু, তাই একটু কমেছে। এটা ভালো করে বোঝো, এর নিচেরটা থেকে এটা ভালো করে বোঝো। এটা দেখো আরেকটু সরেছে, তাই দেখো এর অ্যামপ্লিটিউডের থেকে এর অ্যামপ্লিটিউড কম, তারপরে এটা দেখো আরো কম, আর বি পয়েন্টে দেখো একদম জিরো। আবার এটাই বি এর থেকে আবার উল্টো হয়েছে, দেখো আবার জিরো থেকে আবার বাড়তে শুরু করেছে। তার মানে যে আওয়াজটা শুনলে না এক্ষুনি, আরেকবার শুনবে ব্যাকে গিয়ে, রিভার্সে গিয়ে ব্যাক করে, যে কি আওয়াজটা ছিল, প্রথমে একটা আওয়াজ ছিল, তারপরে একটা আওয়াজ ছিল, তারপর যখন দুটো একসাথে হলো কিরকম হলো, এরকম বেড়ে আবার কমছে, আবার বাড়ছে, আবার কমছে। সো দিস ইজ কল্ড বিটস। এই হলো তার ফেনোমেনা। ক্লিয়ার আশা করি বোঝাতে পেরেছি। পরীক্ষার জন্য তো কিছুই আপাতত বলিনি, একটা জিনিসই পরীক্ষার জন্য, দিস ওয়ান সুপারপজিশন, মানে স্লাইটলি ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি। বারবার বলছি স্লাইটলি ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি কেন, এক্ষুনি দেখাবো। সেম স্পিড সেম ডাইরেকশন। তো এবার মুছে দিলাম আমি। কোশ্চেন হচ্ছে বিট ফ্রিকোয়েন্সি স্যার ফর্মুলা কি, ডাইরেক্ট ফর্মুলা দিচ্ছি। এবার মুছে দিলাম ছবিটা। ছবিটা আমি আগে ড্র করে নিয়েছি যাতে টাইম বাঁচতে পারে। বিট ফ্রিকোয়েন্সির ফর্মুলা হচ্ছে অ্যাকচুয়ালি, বিট যেটা আমরা শুনি সেই বিট ফ্রিকোয়েন্সির ফর্মুলা হচ্ছে, এটুকুনি জানলেই হয়ে যাবে, ডিরাইভেশনও কম লাগে, বাট আমি দেখাবো নিঃসন্দেহে ডিরাইভেশন। n1 মাইনাস n2, মানে প্রথম ওয়েভের ফ্রিকোয়েন্সি যদি হয় n1, কেউ কেউ f1 করে, কেউ কেউ nu1 করে, ফ্রিকোয়েন্সি n না লিখে কেউ কেউ f1 লেখে, f1 মাইনাস f2, কেউ কেউ লেখে nu1 মাইনাস nu2। এক এক বই এক একটা লজিক ফলো করে, যেটা ইচ্ছা করতে পারো। প্রথম ওয়েভের ফ্রিকোয়েন্সি ধরলাম n1, সেকেন্ড ওয়েভের ফ্রিকোয়েন্সি ধরলাম n2, তাহলে বিট ফ্রিকোয়েন্সি হবে n1 মাইনাস n2। না, উল্টো হতে পারে, কে বড় তো জানি না, তাই এই সাইনটা দেওয়া বেটার। n1 টিল্ডা n2, মাইনাসই ভাবতে পারো, আপাতত মড ভাবো, n1 মাইনাস n2 তার হোল মড ভাবতে পারো, অথবা n1 টিল্ডা n2, যে বড় সে সামনে থাকবে। এই হলো মানে। এবার কোশ্চেন হচ্ছে, আপনি এক্ষুনি বললেন n1 মাইনাস n2, আমি মাইনাস দিয়ে করছি আর টিল্ডা বললাম না, বুঝে গেছো সবাই, যে কোনো একটা করলেই হয়। n1 মাইনাস n2 কত, ম্যাক্সিমাম কত হতে পারে বললাম 10। কোশ্চেন হচ্ছে কেন স্যার, তার রিজন হচ্ছে, ভালো করে শুনবে, তার রিজন হচ্ছে
আমরা কোনো একটা সাউন্ড শুনলাম, তারপরে সেই সাউন্ডের পারসিস্টেন্স, এটাকে বলা হয় পারসিস্টেন্স অফ হিয়ারিং, সেই সাউন্ডটা আমরা কতক্ষণ ধরে শুনতে পাই। অ্যান্সার হচ্ছে, মানে কতক্ষণ আমাদের ব্রেনে থাকে, তার অ্যান্সার হচ্ছে 1/10 সেকেন্ড। এটাকে বলা হয় পারসিস্টেন্স অফ হিয়ারিং। মানে যদি এর থেকে কম সময়, মানে আমি প্রথম সাউন্ড শুনলাম, এর পরে যে সাউন্ডটা শুনবো সেটা 1/10 সেকেন্ডের পরে আসতে হবে। যদি 1/10 সেকেন্ডের আগে চলে আসে, তাহলে ওই সাউন্ডটা আর প্রথম যে সাউন্ডটা শুনেছিলাম তাদের মধ্যে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো না। একে বলা হয় পারসিস্টেন্স অফ হিয়ারিং। ক্লিয়ার আইডিয়া? তাহলে ভাবো, ধরো n1 - n2 11 হয়ে গেল, তাহলে 1/10 টা হয়ে যাবে 1/11 সেকেন্ড। বলো 1/10 বড় না 1/11 বড়? অ্যান্সার 1/10 বড়। নিচের ভ্যালু বাড়ছে, তাহলে অ্যাকচুয়াল ভ্যালুটা কি হবে? কমবে। তাহলে আমি বলতে পারি 1/10 সেকেন্ডের আগে এটা কানে চলে আসছে। 1/12 হলেও তাই, 1/13 হলেও তাই। তাহলে তার জন্য ম্যাক্সিমাম n1 - n2 এর ভ্যালু কত হতে হবে? 10। মানে সহজ কথায় 2, 3, 4 n1 - n2 এর ভ্যালু হলে ভালো হয় সব থেকে। 5, 6, 7 যত এন্ডের দিকে যাবে তত ডিফিকাল্ট হবে সেটাকে ধরা, কান দিয়ে ধরা। আমি এই যে এক্ষুনি তোমাদের আওয়াজটা শুনে দেখালাম, অনেকেই হয়তো প্রথমবারে বুঝতে পারোনি, বারবার শুনলে তখন বুঝতে পারবে স্যারের কথাটা, স্যার কি বলতে চাইছে। এই যে ডিফিকাল্টিটা বাড়ছে তার রিজন হচ্ছে মানে ওদের মধ্যে যে ফ্রিকোয়েন্সি ডিফারেন্সটা সেটা 10-এর কাছাকাছি যদি হয়ে যায় তাহলে আমাদের বুঝতে কষ্ট হবে, 10-এর বেশি হয়ে গেলে তো বুঝতেই পারবো না। সো দ্যাটস ওয়াই n1 - n2 10 এর বেশি হবে না। কেন? পারসিস্টেন্স অফ হিয়ারিং হচ্ছে 1/10। ক্লিয়ার? চলো এবার কোশ্চেন হচ্ছে, যা যা তোমাকে আমি বললাম, এই যে স্যার বিট ফ্রিকোয়েন্সিটা এলো n1 - n2, এটা প্রুফ করে দেখান ম্যাথমেটিক্যালি। তো চলো তোমাকে আমি ম্যাথমেটিক্যালি প্রুফ করে দেখাচ্ছি। ম্যাথমেটিক্যাল মেথডটা পরীক্ষাতে কম দেয়, বাট দিতে পারে। অ্যানালিটিক্যাল মেথড বলে, দিতে পারে। মেন যেটা দেবে এখানে পরীক্ষায় দেয়, হোয়াট ইজ বিট ফ্রিকোয়েন্সি। বললাম if two progressive wave with slightly different frequency moving with same speed in the same direction superposed on each other, then they form beat, and the difference of their frequency, that is n1 - n2, is called beat frequency. ক্লিয়ার? লিখে নিতে পারবে সবাই? চলো তাহলে এটার প্রুফটা দেখাচ্ছি। রেয়ার দেয় না বললেই ভালো, বাট আমি যদি তোমাকে না বলি তাহলে তুমি বলে স্যার কিভাবে এলো, যেমন ফিল হলো, আশা করি এক্সপেরিমেন্টটা বোঝানোর চেষ্টা করলাম। এবার ম্যাথমেটিক্যাল, চলো এটাকে বলা হয় অ্যানালিটিক্যাল মেথড। অ্যানালিটিক্যাল মেথড একদমই সোজা। আমি ধরলাম প্রথমটা y1 a sin 2πn1t। কি হলো স্যার? এরকম তো কিছু জানি না। দেখো চিন্তা নেই। আচ্ছা এরকম জানো? এদিকে দেখে নাও সব কিছু বলবো। a sin ωt minus x, এটা তো জানো তুমি, এটা তো তুমি বলতে পারো না স্যার এটা কথা গেল জানি না। এবার আমরা সুবিধার জন্য ধরে নিচ্ছি x 0। তুমি বলে কেন স্যার? আরে বাবা, ডিফারেন্সটা কার আসবে? বিট মানে কার ডিফারেন্স? ফ্রিকোয়েন্সি ডিফারেন্স। ফ্রিকোয়েন্সি কোথায় আছে? ওমেগাতে আছে। ওমেগাকে লেখা যায় না 2πn1। তাহলে এই টার্মটা তো দুটোর ক্ষেত্রে সেমই হতে পারে, তাহলে এই টার্মটা তো বিটসে কোনো এফেক্ট ফেলবে না। বিটসে কার সাথে চেঞ্জ ওভার হয়? অ্যামপ্লিটিউডটা, এই ছবিটা এঁকেছিলাম টাইমের সাথে, এক্স এর সাথে নয় কিন্তু টাইমের সাথে। সো কারণ ওমেগার সাথে টি আছে, তাই আমরা অ্যাজিউম করলাম x 0। তাহলে কত হবে বলো? y is equal to a sin ωt। ওমেগাকে আমরা লিখতে পারি a sin 2π nt।
রে তাই n এর জায়গায় আমি n1 বসিয়েছি, কারণ এর পরেরটা n2 করব, ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি, তাই না? আশা করি ক্লিয়ার কেন আমি এটা ধরেছি। y2 ধরলাম, অ্যামপ্লিটিউড সেম ধরলাম, কিছু যায় আসে না, a sin 2 পাই n2। তাহলে এদেরকে সুপারপোজ করব। সুপারপোজ মানে কি? সুপারপোজ মানে সিম্পলি অ্যাড করে দেওয়া, y1 প্লাস y2, a কমন যায়, ব্র্যাকেটে থাকবে sin 2 পাই n1t প্লাস sin 2 পাই n2t। আশা করি সবার ক্লিয়ার। চলো, আচ্ছা, sin c প্লাস sin d ফর্মুলা সবাই জানো, 2 sin c প্লাস d বাই 2 ইনটু cos c মাইনাস d বাই 2। একটু সাজিয়ে লিখি, 2 বাইরে বার করলাম, a তো ছিলই, sin c প্লাস d বাই 2, আগে cosটা লিখি সুবিধা হবে, পরে বলছি কেন। cos c মাইনাস d বাই 2, c মাইনাস d বাই 2 যদি আমি করি তাহলে হবে 2 পাই t কমন যাবে, n1 মাইনাস n2 বাই 2, 2 আর 2 ক্যান্সেলড আউট হয়ে যাবে, তাহলে ডাইরেক্ট এটা লিখতে পারি 2a cos pi t n1 মাইনাস n2। ক্লিয়ার? sin একই 2 পাই t কমন যাবে, তাহলে স্টেপ ডাউন করলাম পাই t n1 প্লাস n2। আচ্ছা 2টা দাও, কিছু যায় আসবে, দিতে পারো নাও দিতে পারো, এক এক বইতে দিয়ে করা থাকে, এটাকে এভারেজ বলে, তখন দিয়ে করছি তাহলে সুবিধা হবে। না দিলেও কিছু যায় আসে না, না দিলেও কিছু যায় আসে না, এই জায়গাতেই ডিফারেন্ট বই ডিফারেন্ট করে। তো করছি আমি, চিন্তার কিচ্ছু নেই। এখানে 2 দিলাম ধরো, এখানে 2 দিলাম ধরো, কিচ্ছু যায় আসবে না, আপনি দেখবে এটা 2 দিলাম, জাস্ট একটা নতুন জিনিস হবে, এখানে একটা 2 থাকবে, তাই তো? 2 কাটবে। চলো এবার ভালো করে দেখবে। আচ্ছা বাবা, যখন শুরু করেছিলাম তখন এটা কিসের ফাংশনে ছিল? সাইনের ফাংশনে প্রথমটা, পরেরটাও কিসের ফাংশনে? সাইনের ফাংশনে। তাহলে রেজাল্টেন্টটাও কিসের ফাংশনে হওয়া উচিত তুমি বলো? অ্যানসার সাইনের ফাংশনে। তাহলে সাইনের আগে যেটা থাকে তার নাম কি হয়? অ্যামপ্লিটিউড। তাহলে এখানে সাইনের আগে কি আছে? এই পুরো টার্মটা, তার জন্য আমি cos আগে লিখেছি, এই পুরো টার্মটার নাম হবে এবার অ্যামপ্লিটিউড। বলো ক্লিয়ার হলো কিনা? a নেট, এই পুরো টার্মটা হচ্ছে অ্যামপ্লিটিউড, a নেট sin 2 পাই t। আচ্ছা বলো আমাকে, এর জন্য ওই আমি 2টা রাখলাম, কোনো মানে নেই, এটা করতে পারো নাও করতে পারো। বলো আমাকে, প্রথমটার ফ্রিকোয়েন্সি n1, পরে মেন কাজ হবে a নেটটাকে নিয়ে, বলছি কেন। প্রথমটার ফ্রিকোয়েন্সি n1, পরেরটার ফ্রিকোয়েন্সি n2, তাহলে n1 প্লাস n2 বাই 2 কিও লিখতে পারি, এভারেজ লিখতে পারি না, ফ্রিকোয়েন্সির এভারেজ। কি রে? তাই বিভিন্ন বইতে এরকম লেখে। যদি তুমি এখানে 2 কেটে দিয়ে থাকো তাহলে কি আছে? sin পাই t n1 প্লাস n2 লিখতে, তাতে কি যায় আসে? বোঝাতে পেরেছি আশা করি। এটা নিয়ে কোনো ফ্যাক্টরি হবে না, ফ্যাক্টর এটা নিয়ে। মনে করে দেখো, একদম প্রথমে যে ছবিটা আমি এঁকেছিলাম আগে, তাতে কি ভ্যালুটা চেঞ্জ হচ্ছিল? তার কি চেঞ্জ হচ্ছিল? অ্যামপ্লিটিউড চেঞ্জ হচ্ছিল না? অ্যামপ্লিটিউড বেশি ছিল, কম হচ্ছিল আস্তে আস্তে, আবার কম হয়ে আবার বাড়ছিল। তাহলে চেঞ্জ কে হচ্ছিল? অ্যামপ্লিটিউড। তাহলে আমরা কনসেন্ট্রেট করব অনলি অ্যামপ্লিটিউড। ক্লিয়ার? তুমি আমাকে এখানে তাকিয়ে বলো অ্যামপ্লিটিউড মানে কি? তাহলে আমি এটা মুছলাম, ওপরটা মুছছি আমি, ধরো। তাহলে আমাকে বলো অ্যামপ্লিটিউড মানে কোনটা দাঁড়ালো? এ নেট মানে কোনটা দাঁড়ালো? এ নেট মানে দাঁড়ালো 2a cos। এবার তুমি 2 কেটে দাও। বুঝতে পেরেছো আমি কেন এটা দেখানোর জন্য ওটাকে রেখেছিলাম? এখানে কিছু মাইনে রাখে না। 2 যদি কেটে দিই পাই t n1 মাইনাস n2, এটা আমার অ্যামপ্লিটিউড দাঁড়ালো, তাই না? আচ্ছা, এখানে কোন একটা জিনিস আছে যে বা যার ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু হতে পারে? তুমি বলবে হ্যাঁ স্যার, cos। আমরা পড়েছি cos অথবা sin এর ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু হয়, তাহলে cos এর ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু হতে পারে। তাহলে শুরু হচ্ছে এখান থেকে। তাহলে এটা মুছে দিলাম আমি এবারে। তাহলে আমাকে বলো কখন অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম হবে? when a net
ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু ম্যাক্স। আমি বলতে পারি এটা ম্যাক্স হবে cos pi t n1 minus n2, এটা ম্যাক্স হবে। ভালো করে বুঝবে তোমরা। আচ্ছা ম্যাক্সের ক্ষেত্রে প্লাস অ্যামপ্লিটিউডও হয় মাইনাস অ্যামপ্লিটিউডও হয়, তাহলে এখানে ম্যাক্স মানে আমরা প্লাস মাইনাস 1 কে বোঝাবো। আরে বাবা অ্যামপ্লিটিউড তো এই যে আমরা পড়েছি এরকম ছবি হয় না রাফলি, অ্যামপ্লিটিউড তো এটাকে বলে প্লাসে, এটাকে তো বলে মাইনাসে, তো এটাও ম্যাক্সিমাম এটাও ম্যাক্সিমাম না, তাহলে ম্যাক্সিমামের ক্ষেত্রে এটা এটা দুটোই হবে আর মিনিমাম হবে 0। এইখানে আরেকটা টুইস্ট দেখবে, আমরা বেশ কিছু জায়গায় করেছি ম্যাক্সিমাম +1 মিনিমাম -1। কেন শুনে নাও, কারণ সেটা ছিল ভেক্টর কোয়ান্টিটি আর এখানে এটা স্কেলার কোয়ান্টিটি। অ্যামপ্লিটিউড প্লাসে যা মাইনাসেও তাই, দ্যাটস ওয়াই ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে +-1। এখানে স্টুডেন্টরা গুলো +1 লিখে দেয়। ক্লিয়ার? এই জায়গাটা প্লাসেও হতে পারে মাইনাসেও হতে পারে, তাহলে cos এর ম্যাক্সিমাম ভ্যালু কত 1 আর মিনিমাম ভ্যালু কত -1, তাহলে উপরে নিচে দুটোই হতে পারে, তার মানে +-1। তাহলে মিনিমামটা কি লিখবো স্যার? 0 লিখবো, কারণ স্কেলার কোয়ান্টিটি তো, মাইনাসের তো কোনো মিনিং নেই, তাই +-1 ওখানে লেখা হয়েছে আর মিনিমামে 0 লেখা হবে। চলো এইটা আরেকটা জায়গা যেখানে স্টুডেন্টরা ভুল। তাহলে কতর ভ্যালু 1 হয়, cos এর কতর ভ্যালু 1 হয়, বলো আমাকে কতর ভ্যালু 1 হয়। তাহলে থিটা যদি বলি মানে এইটা পাই টি n1 minus n2, এটা কি তো থিটা নাকি, cos থিটা +-1। থিটার ভ্যালু কত হলে ওটা 1 হয়? আগে 1 বলো। 0 হলে হয় cos 0 1 হয়। -1 কখন হয়? cos পাই তে -1 হয়, cos 180 ডিগ্রি করে দেখো -1 হবে। আবার 0 কখন হবে? 2 পাই তে হবে। আবার -1 কখন হবে? 3 পাই তে হবে। আবার কখন হবে? 4 পাই তে হবে। আশা করব বুঝতে পেরে গেছো। 0 পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, 5 পাই ডট ডট ডট। তাহলে একে যদি আমি জেনারেলাইজড করি, জেনারেলাইজড সলিউশন কি? এমন একটা জিনিস আমি লিখবো যা থেকে সব চলে আসবে। বারবার এত লেখা যায় নাকি? যা থেকে সব চলে আসবে। আচ্ছা এটাকে আমি এরকম লিখতে পারি বাবা, m পাই where m এর ভ্যালু 0 1 2 3 ডট ডট ডট। বসিয়ে দেখো আসছে কিনা, দেখে বসি। m এর জায়গায় 0 বসাও, কত এলো? 0 এলো, চলে এলো। m এর জায়গায় 1 বসাও, কত এলো? পাই এলো, হয়ে গেল। 2 বসাও 2 পাই, 3 বসাও 3 পাই, সিম্পল থিং। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি? পাই পাই কাটবে, তাহলে t হবে m/n1 minus n। তাহলে তুমি কখন, কোন সময়, টি মানে কি সময়, কোন সময় ম্যাক্সিমাম শুনবে? প্রথমে m এর জায়গায় 0 বসাও, তাহলে অ্যানসার হবে 0 সময়, যখন শুরু হলো তখন ম্যাক্সিমাম। আবার কখন ম্যাক্সিমাম শুনবে? m এর জায়গায় 1 বসাও, কত হবে? 1/n1 minus n2। আবার কখন ম্যাক্সিমাম শুনবে? পরের ম্যাক্সিমাম 2/n1 minus n2। আবার কখন ম্যাক্সিমাম শুনবে? আশা করি বুঝতে পারছো, 3/n1 minus n2 ডট ডট ডট। ম্যাক্সিমাম মানে কি বলেছিলাম আমি, শোনো আবার, দুটোকে একসাথে বাজালে কি রকম আওয়াজ হবে? আমি স্লোলি করছি, ওটা কুইকলি হয়েছিল। এটা মানে 0 ধরো, তারপরে আবার হচ্ছে খানিকক্ষণ বাদে 0 তে হবে 1/n1 minus n2, তারপর 2/n1 minus n2। ক্লিয়ার? চলো তাহলে আমাকে বলো, প্রথম ম্যাক্সিমাম শুনবো আমি 0 সময়, পরের ম্যাক্সিমাম শুনবো আমি 1/n1 minus n2 সময়, তারপরে ম্যাক্সিমাম শুনবো 2/n1 minus n2 সময়। তাহলে আমাকে বলো টাইম ইন্টারভেল, উপরে লিখছি টাইম ইন্টারভেল between two successive maximum। প্রথমে শুনবো 0 তে, তারপরে শুনবো 1/n1 minus n2। তাহলে এদের ডিফারেন্স কি হবে? প্রথম দুটোকে মাইনাস করলে হয় 1/n1 minus n2 হয়,
আরে বাবা 1/n1 - n2 -0 মোডে নেবে, টাইম তো নেগেটিভ হতে পারে না, ওটা হবে 2, তারপরে কবে হবে, কত হবে 2/n1 - n2 -1/n1 - n2, এই দুটোর গ্যাপও এটাই হয়, এই দুটোর গ্যাপও এটাই হয়। তার মানে আমি ম্যাক্সিমাম কোন সময় বাদে বাদে ম্যাক্সিমাম আওয়াজ শুনবো 1/n1 - n2। এইটা ইম্পর্টেন্ট কনক্লুশন আপাতত এখান থেকে। একই জিনিস এবার কি করব, মিনিমামে করব। আরে আওয়াজটা কি রকম হলো, তাহলে জোরে আওয়াজ তো হয়ে গেল, এবার স্লো আসছে, এই যে স্লো হচ্ছে, স্লো মানে কি মিনিমামটা করি এবারে, চলো সব সেম হবে, n এরটা কি হয়ে যাবে মিনিমাম, বোঝো পুরো কনসেপ্ট বোঝো। cos pi t n1 - n2 মিনিমাম হলে কি হয় বলেছি 0, -1 নয়, কারণ কি অ্যামপ্লিটিউড স্কেলার কোয়ান্টিটি, বোঝা যাচ্ছে। আচ্ছা এবার চেঞ্জটা হবে pi t n1 - n2, এখান থেকে চেঞ্জটা হবে, তাই না 0। তাহলে বাবা কখন 0 শুনবো আমরা, কে বলবে কখন আমরা 0 শুনবো, কতর ভ্যালু থিটার cos থিটা কত হলে 0 হয়, π/2 প্রথম হয়, π/2 cos π/2 0 হয়। এরপরে কখন হবে 3π/2 করে দেখো, তারপরে হবে 5π/2, তারপরে এবার ধরে ফেলো তোমরা 7π/2 ডট ডট ডট। তাহলে আবার একটা জেনারেল সলিউশন বলুন, তাহলে জেনারেল সলিউশন কি হবে pi t n1 - n2 2m + 1, এইগুলো তোমরা ম্যাথমেটিক্সেও একটা চ্যাপ্টার আছে করবে, এখন অল্প অল্প করে শিখে রাখো। 2m + 1 π/2, m এর ভ্যালু জাস্ট বসিয়ে দেখতে হবে, আর কিছু নয়, 0 1 2 3 ডট ডট ডট। দেখো আসছে কিনা, 0 বসাও, 0 বসালে হচ্ছে π/2 আসছে, দেখো আরে 2 * 0 এটা 0 হয়ে গেল, 1 * π/2 π/2, 1 বসাও, 2 * 1 2 + 1 মানে 3 3π/2, 2 বসাও, 2 * 2 4 + 1 5π/2, একদম চলে এসেছে। আবার তো একই কাজ, পাই কাটবে, তাহলে কি কত হবে বাবা, একটু অন্যরকম হবে, 2m + 1 /2 n1 - n2, একটু বাজে ফর্মুলা কিন্তু ভয়ের কিছু নেই, দেখো কি সুন্দর জিনিস বেরোবে। আচ্ছা এবার m এর জায়গায় 0 বসাবো, তাই তো নাকি, এই ভ্যালুগুলো 0 যদি বসাই কত হবে 1/2 n1 - n2, তাহলে প্রথম কখন আওয়াজ শুনবো মিনিমাম 1/2 n1 - n2, m এর জায়গায় 0 বসিয়েছি, দেখো এটাই আসবে। এবার m এর জায়গায় 1 বসাও, m এর জায়গায় যদি 1 বসি 2 + 1 3/2 n1 - n2, আবার বসাও, কত বসাবে 2 বসাও 5/2, এবার ধরে ফেলেছো, দেখো প্রথমবার একটু করতে হয়, তারপর পুরো লজিক আছে, দেখো 1/2 n1 - n2 ডিনোমিনেটরে, 3/2 n1 - n2, 5/2 n1 - n2, পরেরটা হবে 7/2 n1 - n2। একবার কয়েকটা পেয়ে গেলেই সিরিজ পেয়ে যাবে। এবার ইম্পর্টেন্ট কথা, তাহলে আমাকে বলো টাইম ইন্টারভেল বিটুইন টু সাকসেসিভ মিনিমাম কত হবে। আগেরটার মতো দেখো লেখা আছে এখনো, ওটা ম্যাক্সিমাম ছিল, টাইম ইন্টারভেল বিটুইন টু সাকসেসিভ মিনিমাম কত হবে, মিনিমাম করে আমাকে বলো। এটা থেকে এটাকে মাইনাস দাও, 3/2 থেকে হাফ মাইনাস করলে কত হয়, 3/2 n1 - n2 থেকে এটা মাইনাস করলে কত হয়, আমি এখানে করে দেখাচ্ছি। 3/2 n1 - n2 minus 1/2 n1 - n2, 2 n1 - n2 LCM হবে, উপরে 3 - 1 2/2 n1 - n2, 2 2 কেটে যাবে, आंसर কত হবে 1/n1 - n2। লজিকটা ধরতে পারলে ভালো করে দেখো, তার মানে ম্যাক্সিমাম যে টাইম ইন্টারভেলে হবে মিনিমামও সেম টাইম ইন্টারভেলে হবে। ক্লিয়ার, এটাই মেইন জায়গা। তো যদি পরীক্ষায় চায় কখনো বিট ফ্রিকোয়েন্সি ফর্মুলা প্রুফ করো, এত অবধি করবে, এখনো শেষ হয়নি, লাস্ট পার্ট শেষ হয়ে গেছে, মেইন কাজ। তাহলে আমি এটা মুছলাম, আমি এখান থেকে কি বলতে পারি তাহলে যে
বিট ফ্রিকোয়েন্সি টাইম পিরিয়ড, আরে এই টাইম অন্তর অন্তর তো ম্যাক্সিমাম মিনিমাম শুনবে, তাহলে বিট ফ্রিকোয়েন্সির টাইমটা হবে এই টাইম 1/n1 - n2। আচ্ছা, ফ্রিকোয়েন্সি কার রেসিপ্রোকাল আমরা কি ফর্মুলা জানি? ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 1 টাইম পিরিয়ড। আমরা এটা বিটের টাইম পিরিয়ড পেলাম, তাহলে ক্যাপিটাল কি করে দাও, বিটের টাইম পিরিয়ড পেলাম, তাহলে বিট ফ্রিকোয়েন্সি কত পাবো? এর রেসিপ্রোকাল, বুঝতে পারছো আশা করি? এর রেসিপ্রোকাল করলে কত হবে? n1 - n2। দেখো এটাই লেখা ছিল বাবা, এই ছিল তার ফর্মুলা। আশা করি ক্লিয়ার। প্রথমে গ্রাফ দিয়ে বোঝালাম, তারপরে ভিডিও মানে আওয়াজ শুনিয়ে প্র্যাকটিক্যালি বোঝালাম, তারপরে ম্যাথামেটিক্যালি বোঝালাম। এই হলো অ্যাকচুয়াল ফেনোমেনা যাকে আমরা বলি বিটস। বাট ট্রুলি স্পিকিং পরীক্ষার মেন জায়গা শুধুমাত্র এটা মনে রাখলেই এনাফ, বিট ফ্রিকোয়েন্সি হয় n1 - n2। এটা মনে রাখলেই তোমাদের বোর্ডস হয়ে যায় বাবা। আমি যেসব কনসেপ্ট দিলাম এগুলো সারা জীবন কাজে লাগবে। তুমি ফিজিক্সটা বোঝানোর জন্য বললাম তোমাকে আমি। কিছু যেসব স্কুলে কঠিন কোশ্চেন হয় সেখানে দিতে পারে যে অ্যানালিটিক্যাল মেথডটা ডিরাইভ করে দেখাও, তাহলে এইভাবে করে দেখাবে, একটু বড়, কিছু করার নেই। আচ্ছা, এবার কোশ্চেন এখান থেকে অঙ্ক আসে, অঙ্ক কিন্তু বোর্ডসেও দেয় এবং পুরোটাই কনসেপচুয়াল। অঙ্ক করতে গেলে আচ্ছা আরেকটা কথা মাথায় রাখবে, n1 - n2 ভ্যালু 10 এর বেশি হয় না, তাই স্লাইটলি ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি বলেছিলাম, কথাটা বারবার বলছি কিন্তু এটা। এবার আমাদের যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে অঙ্ক করা। অঙ্ক খুব সুন্দর সুন্দর অঙ্ক হয়। প্রথমে তো অঙ্ক দেখে স্টুডেন্টরা ভাবে যে পারবোই না। যখনই আমি অঙ্কগুলো সলভ করা শুরু করব স্টুডেন্টদের তোমরা ইন্টারেস্টেড হবে খুব, এবং যখনই সলভ করতে পারবে তখন ভাববে এ তো স্যার মুখে মুখে হয়ে গেল, লিখবোটা কি, এরকম কোশ্চেন হয়ে যায়। মানে বুঝতে পারছো, একদম জিরো থেকে হিরো হয়ে যায় আর কি, পারছিলই না। তারপরে সে এতটাই ইজি লাগে, ভাবে এটা করবো কি, তো অঙ্ক দিলেই অ্যান্সার বলে দেবো, লিখবোটা কি, এত সহজ জিনিস। তো সেটা ফিল করো এবারে। এটা বুঝতে গেলে আগে যেটা তোমাকে বুঝতে হবে সেটা হচ্ছে খুব সিম্পল থিং। ফ্রিকোয়েন্সি মানে কি? নাম্বার অফ ভাইব্রেশন ইন 1 সেকেন্ড, তাই না? তাহলে আমাকে আগে বলো, যদি কারোর, ভালো করে শুনবে, যদি কারোর মাস বেড়ে যায়, সিম্পল থিং, মাস বেড়ে যায়, তাহলে তার ফ্রিকোয়েন্সি কমবে না বাড়বে? মাস বেড়ে গেলে সে বেশি ভাইব্রেশন করবে না কম ভাইব্রেশন করবে? অ্যান্সার কম ভাইব্রেশন।